টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রীকে আমি অসম্ভব রেসপেক্ট করি, অসম্ভব ভালোবাসি, কিন্তু তুই বলি সেটা আমি চেঞ্জ করতে চাই না। কেন না, একদম না। আমাদের এত ছোটবেলাকার সেই গল্ফ গ্রিন থেকে আমরা একে অপরকে চিনি, সো তুমি আমাকে কখনোই তুই থেকে তুমি আপনি কিচ্ছু বলবে না। আচ্ছা, আজকে আমাদের আড্ডাটা গৃহপ্রবেশ নিয়ে। গৃহপ্রবেশ ছবিটা তুই কেন বাছলি, বেছে কতটা ভালো লাগলো, পরিণীতার পরে এটাই তোর বেস্ট পারফরমেন্স হবে কি না, এই প্রশ্নগুলো আমি করতে চাই। কিন্তু সবচেয়ে আগে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে তুই যে চন্দনটা পরেছিস, এই চন্দনটা ঋতুদার ছবিতে যেরকম চন্দন থাকতো সেই রকম, তোর নিজের বিয়েতে তুই যে চন্দনটা পরেছিলি তার থেকে এটা আলাদা। এই লুকটা তোর কিরকম লেগেছে? দেখো, প্রথমেই অ্যাজ অ্যান আর্টিস্ট প্রথম জিনিসটাই যেটা সবসময় মনে হয় যে শুভশ্রীর ছোঁয়া যেন কখনোই স্ক্রিনে মানুষ না না দেখতে পায়। মানে ধরো, সব থেকে তুমি আমাকে চেনো এত বছর ধরে, যখন তুমি গৃহপ্রবেশ দেখবে তখন তুমি তিতলিকেই পাবে, তুমি শুভশ্রীকে দেখতে পাবে না। এই যে চেনা মানুষটাকে তুমি এত চেনো, এত গল্প করেছি, এত আড্ডা দিয়েছি, কোথাও তো ওকে দেখতে পেলাম না, এটাই তোমার মনে হবে। এবং এটা আমার ফার্স্ট এজেন্ডা থাকে কোনো চরিত্র চুজ করার ক্ষেত্রে, কোনো চরিত্র যখন প্রিপারেশন নিই সেটার ক্ষেত্রেও। তুমি আমার অন্যান্য কাজের সাথেও মানে সেই চরিত্রগুলোরও ছোঁয়া কিন্তু এই মানে কোনো চরিত্রের সাথে কোনো চরিত্রেরও মিল পাবে না। সো সেক্ষেত্রে ডেফিনেটলি আমি যেভাবে সেজেছিলাম সেভাবে তিতলি তো সাজবে না। হ্যাঁ, এই যে আমরা লুকটা দেখছি না, আমরা ঋতুদার ছবিতে যেরকম ঐশ্বর্য রায়কে দেখেছিলাম চোখের বালির বউয়ের যে লুকটা, বা আমরা বিপাশাকে ঋতুদা যেরকম সাজিয়েছিল বউয়ের যে সাজটা, সেইটার সাথে কোথাও একটা মিল আছে। তোর নিজেরও মনে হয়েছে কিনা যে ওইভাবে লুকটা ডিজাইন কর? আমি যখন পাঠ করেছি তখন আমার এসব কিছু মনে হয়নি, কিন্তু যে আমাকে সাজিয়েছে বা যার ধরো আইডির কথা বলছি আমি, যে এই ছবিটা যে ঋতুদাকে আমরা ট্রিবিউট জানিয়েছি, সেটা তো এমনি এমনি ধরো একটা ছবি বানিয়ে দিয়েছি এবং বলা হচ্ছে যে ঋতুদাকে ট্রিবিউট দেওয়া, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিনের পিছনে কিন্তু একটা ডিপ থটস আছে। প্রত্যেকটা গান, প্রত্যেকটা মানে ধরো প্রপস সাজানো থেকে শুরু করে তার পিছনে মানে অনেক কারণ আছে। এবং কেন যে এটা ঋতুদাকে ট্রিবিউট দেওয়া, সেটার পিছনেও বড় একটা কারণ আছে। সেটা দেখার জন্য ছবিটা দেখতে হবে। এবার তুই আমাকে বল যে তুই যে ছবিগুলো করিস সবকটাতেই আমরা বারবার বলি যে শুভশ্রী খুব ভালো পারফর্ম করেছে, সবসময়ই এটা সত্যি, কিন্তু পরিণীতার পরে তোর মনে হয়েছে কিনা যে এই চরিত্রটার একটা গুরু দায়িত্ব তোর কাঁধে ছিল? একেবারেই তাই। এবং আমার মনে হয় প্রত্যেকটা চরিত্রই আমি সেভাবেই ভেবে করি যে পরিণীতা ইজ পাস্ট, ইজ হিস্ট্রি। এর পরে যেন মানুষ যেগুলোই করব সেগুলো যেন বলতে পারে যে ও এই চরিত্রটাকে, ও পরিণীতাটাই ভালো করেছিল, এগুলো ভালো অভিনেত্রী, ভালো করেছে, এইটা যেন নয়। পরিণীতার পর সবাই কিন্তু ইন্দুবালা দেখে পাগলামি করেছে, সবাই বাবলি দেখে যতজন দেখতে পেরেছে ওই সময়, তারা কিন্তু মানে এরকম অবাক করা কমেন্টসও আমি পেয়েছি আমাদের ইন্ডাস্ট্রির বহু গুণী মানুষজনের কাছ থেকেও আমি শুনেছি যে পরিণীতা এবং ইন্দুবালার থেকেও বেটার পার্ট তুই বাবলিতে করেছিস। এবং সেটাই আমার প্রচেষ্টা সারা জীবন, যতদিন আমি কাজ করব আমার থাকবে যে একটা কাজের থেকে আর একটা বেটার, মানে এভরিডে মানে ইভলভ করতে হবে এবং ইন আ বেস্ট ওয়ে। আমরা যে সময় এই সাক্ষাৎকারটা করছি সেই সময় আমরা দেখছি যে ভারত জুড়ে একটা বিতর্ক চলছে যে দীপিকা পাড়ুকোনের মতো অ্যাক্ট্রেস, তিনি বলেছেন যে আমি সবে মা হয়েছি, 8 আওয়ার্স আমি শুটিং করতে পারবো, তার বেশি পারবো না, এবং সেই কারণে তিনি একটা ছবি থেকে বাদ পড়েছেন। যখন তুই মা হয়েছিলি প্রথম এবং তোর ওজন বেড়েছিল, আমি নিজে টলিউডে একটা সময় দেখেছি যে যখন মনে হচ্ছিল শুভশ্রী কিরকম একটা বাদের খাতায় চলে গেছে, মানে এরপর আর শুভশ্রীকে খুব একটা ছবিতে পাওয়া যাবে না, সেই সময়টায় তোর খারাপ লাগতো কিনা, বা সেখান থেকে তুই কিভাবে ঘুরে দাঁড়া? আমার কাছে এগুলো এসে পৌঁছতোই না, রাদার আমি এগুলোকে এসে পৌঁছতে দিই না। আমি আমার জীবনে এমন কোনো জিনিসই রাখি না যেটা আমাকে নেগেটিভ ওয়েতে এফেক্ট করবে। দেখো, আমরা মানুষ, কেউ যদি আমাকে নিয়ে নেগেটিভ কথা সারাক্ষণ বলে সেটা তো আমার এফেক্ট করবেই। তো আমি সেটাতে কি করি, আমি সেই মানুষগুলোর থেকে দূরে থাকি বা সেই জায়গাগুলোকেই বন্ধ করে দিই যে আমার কানে আসবে। কারণ আমি তো জানি যে আমি যে কাজটা করি সেটা অনেস্টির সাথে করি, আমি আমার 100% এবং আমার ডেডিকেশন, ডিটারমিনেশন এবং হার্ডওয়ার্কের যে কোনো বিকল্প হয় না সেটা আমি বিলিভ করি এবং সেটার পিছনে কাজ করি, এভরিডে আমি কাজ করি। সেটা যদি আমার থাকে, বাকি জিনিস অটোমেটিক্যালি আসবে। সে আমাকে কেউ মোটা বললো, কেউ রোগা বললো,
কেউ রোগা হওয়ার পিছনেও নানান রকম কারণ বলে দিল যে এটা করে রোগা হয়েছে, ওটা করে রোগা হয়েছে। ইট ডাজন্ট ম্যাটার ফর মি। আমার কাছে ম্যাটার করে যে আমি এই যে ধরো গৃহপ্রবেশ করেছি, সেই আমি যে একটা ভয়েসের ওপর কাজ করেছি, সেইটা নিয়ে মানে মানুষ ওই সূক্ষ্ম জিনিসটা কিন্তু সবারই কানে বেজেছে, সবাই কিন্তু বলছে যে এখানে তুই অন্যরকম ডাবিং করেছিস, সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর দীপিকার যে কথাটা তুমি বললে, আমিও কিন্তু মা হওয়ার পর একটা সময় বেঁধেই কাজ করেছি। দেখো মানে মানুষের ওপরে ডিপেন্ড করে যে তুমি একটা সিচুয়েশনকে কিভাবে ব্যাখ্যা করবে বা কিভাবে রিয়্যাক্ট করবে। সো আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আই এম ভেরি গ্ল্যাড অ্যান্ড থ্যাঙ্কফুল টু এভরিওয়ান, কেউ কোনোদিন একটা প্রশ্নও করেনি যে কেন তুমি এইটুকু সময়ের জন্য কাজ করবে। কারণ আমরা তো আরো ছোট ইন্ডাস্ট্রি, আরো কম দিনে আমাদের কাজটা হয়, আরো যদি সময়ও কমিয়ে দিই তাহলে তুমি মেন আর্টিস্ট, তোমাকে নিয়েই পুরো কাজ, গৃহপ্রবেশ বলো, ইন্দুবালা বলো, বৌদি ক্যান্টিন বলো, সব কটা কাজই কিন্তু আমাকে ঘিরেই। সেখানে যদি আমি মানে টাইমও বেঁধে দিই তাহলে কি করে পসিবল? কিন্তু কেউ আমাকে কোনোদিন একটা প্রশ্নও করেনি যে, আমার মনে হয় এখানে এই ছোট ছোট মনুষ্যত্বগুলোই তো মানুষকে বাঁচিয়ে রাখে এবং সমাজকে সুন্দর করে তোলে। গৃহপ্রবেশে আমরা যতটুকু দেখতে পেয়েছি, যতটুকু আমাদের সামনে এসছে, পুরো গল্পটা তো আমরা এখন দেখতে পাচ্ছি না, সেটার মধ্যে আমি এইটুকু বুঝেছি যে এই ছবিটা প্রেমের ছবি এবং প্রেমের কষ্টেরও ছবি। একটা ভীষণ না পাওয়া একটা কষ্ট, সেইটার মধ্যে দিয়ে যাওয়া এবং সেই জার্নিটা, এইটা আছে। ব্যক্তিগত জীবনে তোরও প্রেম হয়েছে, প্রেম ভেঙেছে, প্রেমের কষ্ট আছে এবং সেই জার্নিটা তুই যেরকমভাবে ডিজাইন করেছিস সেটা খুব ইন্সপায়ারিং বলে আমার মনে হয়। হ্যাঁ, সেই জায়গাটা আমি তোর থেকে জানতে চাই যে এই যে প্রেমের কষ্ট, সেটাকে তুই কীরকমভাবে দেখলি জীবনে? দেখো, ওইগুলো এখন আমার আর কিছু মনে নেই। ইটস আ ডিলিটেড পার্ট অফ মাই লাইফ। এখন এতটাই বেশি উৎসব আমার জীবনটা। আমার মেয়ে, আমি নানি নেই বলতে শিখে গেছে অলরেডি, 18 মাস বয়স। হ্যাঁ, এবং সেটা দেখে ওর দাদা হাসতে হাসতে গড়িয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে। হ্যাঁ, তারপরে মারামারি শুরু হয়ে গেছে অলরেডি। আমি ঘরে ঢুকছি, মানে একটু আগে একজন জিজ্ঞেস করছিল যে কি তোমার কাছে গৃহপ্রবেশ মানে কি। সো আমার ইমিডিয়েটলি একটা গ্লিমস মাথায় এলো যে আমি এভরিডে যখন ওই দরজাটা দিয়ে ঢুকি কাজ করার পর, মা বলে ছুটে আসে, মানে এর থেকে বড় কিছু তো আর মানে হতে পারে না। সো আমার মনে হয়, দেখো, জীবনে খারাপ আমরা কোন জিনিসটাকে বলি যেটা আমাদের মতো হয় না। সো যদি তুমি সবকিছুটাকে অ্যাকসেপ্ট করে নাও না যে আমাদের মতো করে হতে হবে, সেটার তো কোনো মানে নেই। অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ অন, দ্যাটস দ্য বেস্ট। মানে আমাদেরকে ভগবান ওরকমভাবে বানিয়েছে, সো নিজেকে ওরকমভাবে ট্রেন্ড করো। তুই যেরকমভাবে মুভ অন করেছিস, অনেকে ওই জায়গাটায় আটকে যায়। জেনারেলি আমরা দেখি যে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কষ্ট পাচ্ছে বা ওটার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। হয়তো ছবিতেও সেরকম কিছু দেখবো কি না জানি না। তাদেরকে তুই কি বলতে চাস এই যে মুভ অন করার জন্য নিজেকে মোটিভেট কিভাবে করতে হয়? তোর জন্য ফর্মুলাটা কি ছিল? দেখো, আমি এভরিডে আমার বাচ্চাদের কাছ থেকে শিখি যে একটা বাচ্চা ধরো কোনো কিছু একটা চাইছে, সেটা ওকে দেওয়া যাবে না, ওর জন্য হয়তো বিপদ, সেটা আমরা জানি, ও তো জানে না। সো ইমিডিয়েটলি সেটার জন্য ভ্যাঁ করে কাঁদতে শুরু করলো এবং সেটা নিয়ে কিন্তু ও সারাদিন পড়ে থাকে না, কয়েক সেকেন্ডের মধ্যে ও জিনিসটা ভুলে গিয়ে ও নিজেই অ্যাডাপ্ট করে নিচ্ছে এবং মুভ অন করে যাচ্ছে অন্য একটা জিনিসের দিকে। আমি শিখি ওদের কাছ থেকে এই জিনিসগুলো। আমি আগে নিজেও, মানে যেহেতু দেখো তুমি যে পাথে চলতে চাইবে তোমাকে সেই জিনিসগুলো অ্যাট্রাক্ট করবে। মানে ধরো তুমি যদি পজিটিভ ওয়েতে চলতে চাও, তোমাকে পজিটিভ জিনিসই অ্যাট্রাক্ট করবে। তুমি যদি নেগেটিভ ওয়েতে তোমার জীবনটাকে দেখো, তোমাকে নেগেটিভিটি, মানে তোমার ব্রেকআপ হলে তুমি স্যাড সঙ্গই শুনবে না, তুমি পার্টি করতে চলে যাবে বন্ধুদের সাথে, না তুমি মজার গান, দুঃখ বিলাসী যেটাকে বলে। সো দুঃখ বিলাসী হয়ে লাভ নেই। আমার মনে হয় জীবন একটাই, জীবনে ওঠা পড়া নানান রকম সব কিছু থাকবে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে। অ্যাকসেপ্ট মানে কিন্তু ফুলফিল, মানে একদম you have to be thankful for that, those moments. মানে ব্যাড এক্সপিরিয়েন্সেস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া তুমি গ্রো করতে পারবে না লাইফে। তুমি কি বলবো, মানে ধরো যখন তুমি এক্সারসাইজ করতে চাও তখন কিন্তু তোমাকে ওয়েট লিফটিং করে তোমাকে টোন্ড হতে হয়। তোমাকে কিন্তু ওই শক্ত হতে গেলে তোমাকে শক্ত জিনিসই তুলতে হবে। সো ইটস লাইক দ্যাট।
কমার্শিয়াল ছবি যারা করে, কমার্শিয়াল ছবি করার জন্য যেসব স্কিল দরকার হয় সেগুলো তাদের থাকে, যেরকম নাচতে পারতে হবে, আরো অনেক কিছু করতে পারতে হয়, তাকানো, অভিনয়ের থেকে সেটা আদায়। হ্যাঁ, সেগুলো তো তোর সব প্রথম থেকেই ছিল, খুব ভালো করে ছিল। ভালো অভিনয় করার জন্য তুই পরে শেখার চেষ্টা করেছিস কিনা, নাকি সেটাও তোর ভেতরে ছিল? শেখা মানে আমি কোনোদিন কোনো ক্লাস নিইনি। এটা যে আমার মধ্যে ছিল সেটা কিন্তু ডিসকভার করেছে রাজ। অভিমানের সময় আমার মনে আছে একটা গানের শুটিং করছিলাম আমরা, তো রাজ আমাকে একদিন সাডেনলি বললো যে এত সুন্দর প্রত্যেকটা বিটে তুই এক্সপ্রেশন দিচ্ছিস, তো তুই অভিনয়টাতে মন দিস না কেন? এখন আর তুই বলে ডাকে না। হ্যাঁ, এখন তো তুই বলে ডাকে না। তো তুই মানে অভিনয়টাতে কেন মন দিচ্ছিস না? তুই কি সুন্দর, তুই ইউ আর ভেরি মানে টেকনিক্যালিও খুব স্ট্রং, তুই কন্টিনিউটি মনে রাখিস, সব কিছু ইয়ে করে রাখিস। তখন আমি বললাম যে এইটুকু রোলের জন্য কি অভিনয় করব, রোলটা তো দেওয়া হচ্ছে এইটুকু। তখন ও বললো যে তুই বড় রোল করবি। আমরা হ্যাঁ, দিয়ে তো দেখুক মানুষ। তখন অভিমান মানে আমি অনেক বছর কাজ করা হয়ে গেছে, তখন আমি অলরেডি কত ছবি নিজে দেখি মানুষ করছে, বলিউড থেকে শুরু করে হলিউড থেকে শুরু করে। অবশ্যই একজন অভিনেত্রী হিসেবে সেই কাজগুলোও করতে ইচ্ছে করে, কিন্তু আমি নিজেও জানতাম না যে আমি ওটা পারি। রাজ কিন্তু আমার মধ্যে ওই পোকাটা প্রথমবার ছেড়ে দেয় যে, এবং পরিণীতা করার পর ওই বলে না যে বাঘ মানুষের রক্তের স্বাদ পেয়ে গেলে ঠিক আর অন্য কিছু খেতে। আর আমার মনে হয় যে আসল প্রেম কিন্তু এটাই, যেখানে উল্টো দিকের মানুষটার যে ট্যালেন্টটা আছে সেইটাকে পৃথিবীর সামনে আরো বেশি করে আনা যায়, এটা তার ভালোটা চাওয়া এবং পৃথিবীর কাছে সেটা প্রমাণ করা। এই জন্যই রাজ বেস্ট, এই জন্যই রাজ বেস্ট। এবং এভরি টাইম মানে তখন করেই যে থেমে গেছে সেটা নয়, মানে সব সময়ের জন্যই যে ও মানে এটার পিছনে মানে অনেক ভাবে ক্রিটিসাইজ করে সারাক্ষণ, সেইটা ভীষণ বা এনকারেজ করে বা এনজয় করে আমার সাকসেসটা, সেটা মানে হি ইজ নট অ্যাট অল অ্যান ইনসিকিউর হিউম্যান বিং। এই ছবিতে আমরা জিতুর সাথে তোকে দেখছি, জিতুর সাথে কাজ করে কিরকম লাগলো আমাকে বল। জিতু খুব খুব সিরিয়াস একজন অ্যাক্টর, পাঠ মুখস্থ করে আসে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মানে ধরো তুমি প্রিপেয়ার হয়ে এসেছো, অপোজিটে কেউ প্রিপারেশন নিয়ে আসেনি, শর্টের পর শর্ট টেক হয়ে যাচ্ছে, সেটা খুবই অসুবিধা হয়। এরকম ইন্টেন্স ইয়ের ক্ষেত্রে তো আরোই, আর যেখানে আশেপাশে একদম সব বাঘিনীরা দাঁড়িয়ে আছে, মানে খাবে কি কখন খেয়ে ফেলবে বোঝাও যাবে না। সো খুবই সিরিয়াস। এবং জিতুকে আমি বলতে চাই যে এই ছবিটা থেকে দর্শক কিন্তু একদম অন্য জিতুকে ডিসকভার করবে, কারণ আইডিয়া এত সুন্দর করে ওকে প্রেজেন্ট করেছে। ট্রেলার দেখেই ওর মানে ওর সম্বন্ধে অনেক কমেন্টস কিন্তু আমি পড়েছি যে এক অন্য জিতুকে আমরা পাচ্ছি, এবং সত্যি পুরো ছবি জুড়ে ও খুব ভালো কাজ করেছে, আইডিয়া ওকে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। তোকে যেরকম দেখতে লাগছে এই ছবিটাতে, তাতে আমার তো ধারণা প্রচুর ছেলে তোর প্রেমে পড়ে যাওয়ার কথা। এখন যদি তুই প্রেমের প্রস্তাব পাস কিভাবে রিঅ্যাক্ট করিস? মানে তোর এখন তো মজা লাগে, এখন তো প্রেম করার আমাকে কেউ যদি আই লাভ ইউ কিভাবে হ্যান্ডেল করিস? আমাকে কেউ যদি আই লাভ ইউ বলে আমিও তাকে আই লাভ ইউ বলি। মানে আমি অফকোর্স ভালোবাসার পরিপ্রেক্ষিতে ভালোবাসাই ছড়িয়ে দিতে চাই, এবং শুধু আমি তোমাকে এটুকুও বলতে পারি যে শুধু ছেলেরাই নয়, কিন্তু মেয়েরাও প্রেমে পড়ছে। আমি জিতুকে জিজ্ঞেস করেছিলাম যে শুভশ্রীকে তুমি কি প্রশ্ন করতে চাও, তাতে জিতু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমাকে পাঠিয়েছে, ওর সাথে আমার কথা হচ্ছিল। আমাকে ও যেটা জিজ্ঞেস করছিল সেটা হচ্ছে যে এই যে দেব শুভশ্রী, এটা তো একটা দারুণ জুটি, প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো, জিৎ কোয়েলের মতো। জিতুর বক্তব্য হচ্ছে যে যখন ওদের একটা নতুন ছবি রিলিজ করে, শুধুমাত্র ওদেরকে দুজন অ্যাক্টর হিসেবে কেন দেখা হয় না, কেন ওদের সম্পর্কটাকে টেনে আনা হয়? এই পার্সপেক্টিভটা কেন বদলাচ্ছে না? তোর কি মনে হয় এটা নিয়ে? আমিও সবাইকে এই প্রশ্নটাই করতে চাই। মানে এটার আমার কাছে কোনো আনসার নেই, এবং মানে এটা বদলাবেও বা কবে সেটাও আমি জানি না। এই যে ধূমকেতু আসছে, যেহেতু অনেক আগের ছবি, 10 বছর আগে তৈরি হয়েছিল, এখন মুক্তি পাচ্ছে, দেব শুভশ্রী জুটির তো একটা অন্যরকম চার্ম, এবং তারা বড় পর্দায় এলে আমাদের মতো অনুরাগীরা প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় এবং মনে হয় যে কখন ওটা দেখতে যাব। তোর কি মনে হয় এইটা নিয়ে? দেখো, প্রথম কথা হচ্ছে যে ওটার এখন অনেক টাইম আছে, আমি তোমার সাথে ওটার আলাদাভাবে তো আড্ডায় বসবই, বাট আমি এইটুকু শুধু বলবো যে এই যে এত বছরের এক্সাইটমেন্ট, ধূমকেতু কবে আসবে, ধূমকেতু কবে আসবে, সেটা আলটিমেটলি আসছে 14ই অগস্ট।
এবং এখন আমি সত্যি দেখতে চাই যে এক্সাইটমেন্টটা কত বড় হতে পারে, এই ছবিটাকে কত বড় মানুষ করতে পারে, সেটা আমি দেখতে চাই। এরপরে কিন্তু মানুষজনের আমাদের যা করার আমরা করে দিয়েছি। ধূমকেতু আসছে, কবে আসছে, আসবে কি আসবে না, সেই আনসার আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু মানুষজনের পরীক্ষা, এবং তাদেরকে সেই পরীক্ষায় পাস হতে হবে। আমাদের মধ্যে সবসময় এটা নিয়ে একটা আলাদা ভাবনাই আছে যে দেব শুভশ্রীকে খুব একসাথে দেখা যায় এরকম না, খুব পাশাপাশি দেখা যায় এরকম না, তাদের অনেক কনভারসেশন করতে শোনা যায় এরকম না, সেই জন্য তাদের সম্পর্কে একটা কৌতূহল সবার মধ্যে আছে। তো সেইটা একটু আমি জানতে চাই যে এই যে প্রশ্নটা, যে ধূমকেতুই কি ওদের শেষ ছবি, নাকি ওরা আগামী দিনে কখনো ছবি করতে পারে? এই সব প্রশ্নের উত্তর তোমাকে আমি ঠিক 14 অগস্টের আগে আগে যখন মৃত্যু হবেই আবার রিলেটেড টু ধূমকেতু আমরা আবার বসবো, তখন সমস্ত মানে শুধু ধূমকেতু নিয়েই কথা বলবো। কারণ এই দেখো, গৃহপ্রবেশের মধ্যে যদি ধূমকেতু নিয়ে কথা বলি তাহলে একদমই ইনজাস্টিস হবে আইডির ক্ষেত্রে, এবং আমার ছবি এটা পুরোপুরি ওখানে অনেক আলাদা, মানে ইট ওয়াজ অল অ্যাবাউট দেব, মানে ইট ইজ অল অ্যাবাউট দেব, বাট এই ছবিটা পুরোপুরি আমার ছবি, এবং এই ছবিটার অপেক্ষার ছবি বলা হচ্ছে এমনি এমনি নয়। তুমি নিজে জানো এটা 3 বছর অপেক্ষা আর একটা ছবি। কখনো আমি প্রেগনেন্ট হয়ে গেছি, কখনো প্রডিউসার চলে গেছে। তো সেক্ষেত্রে এখনই এই মুহূর্তে যেহেতু 13 তারিখের পর আর ডেফিনেটলি মানুষজন ছবি দেখতে আসবে, সেটা নিয়ে কথা হবে, বাট গৃহপ্রবেশ নিয়ে কথা হবে না। সো ধূমকেতু নিয়ে ঠিক সময় কথা বলবো। আমি লাস্ট দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে যে তুই যখন কাজ শুরু করেছিলি তখন নায়িকাদের তো অবশ্যই নায়কের পাশে একটা বিরাট বড় ভূমিকা থাকে, কিন্তু একজন নায়িকা একটা ছবিকে শুধু নিজের কাঁধে নিয়ে যাচ্ছে, এটা কঠিন। আমরা যতই অস্বীকার করি এটা সত্যি কঠিন হয়, কিন্তু তুই সেই উচ্চতাটায় পৌঁছতে পেরেছিস। আজকে তোর এখানে বসে সেইটা ভাবলে কতটা ভালো লাগে, কারণ এটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। আমি কিন্তু সত্যি এইভাবে দেখি না যে আমি মানে আই এম শোল্ডারিং দ্য মুভি, আই ডোন্ট ওয়ান্ট টু, আই উইল নেভার, মানে আমি এরকম ভাবতেই পারবো না কখনো। কারণ প্রথমেই না আমি সত্যি গ্রেটফুল, অ্যান্ড আমি সবসময় ওই অবলাইজড যে এটা হচ্ছে আইডির ব্রেন চাইল্ড, এটা আইডির প্রজেক্ট, এটা আইডির ভিশন, এবং তার পার্ট আমি একটা, হয়তো তিতলিকে ঘিরে গল্প, বাট এটা সবারই ছবি, এটা সবারই কাঁধে আছে, এটা আমার কাঁধে যতটা আছে ততটা কেজির কাঁধে আছে, ততটা সবাই মিলে সবারই ছবি। আমি একা এটা কোনোভাবেই বলতে চাই না যে এটা মানে যেটা বলা হয় যে আই এম শোল্ডারিং দ্য মুভি, মানে আই ডোন্ট ওয়ান্ট টু সি মাই সেলফ লাইক দ্যাট। বাট ডেফিনেটলি অ্যাগেন আই এম গ্রেটফুল যে আমাকে নিয়ে মেকার্সরা এরকম গল্প ভাবছেন যেখানে প্রধান চরিত্র আমি, কিন্তু এটা সবারই ছবি। আর লাস্ট প্রশ্নটা হচ্ছে, আমরা যদি শুভশ্রী গাঙ্গুলির দিকে তাকাই দেখবো যে সব কিছু শুভশ্রীর কাছে আছে। শুভশ্রীর কাছে একটা সুন্দর পরিবার আছে, দুটো ভীষণ মিষ্টি বাচ্চা আছে, এবং খুব ভালো ভালো কাজ আছে, এবং সেই কাজের সাফল্য আছে। একটা মানুষের তো জীবনে এগুলোই দরকার হয়, এর থেকে বেশি তো কিছু দরকার হয় না। বাট তাও হয় যে দিনের শেষে মানুষ নিজেকে বলে যে আমার কাছে এটা নেই, এবং মোটিভেট করে সেই জায়গাটায় পৌঁছানোর জন্য। তোর কাছে সেইটা কি, মানে আর কি কি লক্ষ্য তুই সাজাতে চাস নিজের? আমি একদমই উল্টোটা, আমার কাছে যেটা নেই সেটাতে আমি ফোকাস করি না, আমার কাছে যেটা আছে সেটাকে যত্ন করে রেখে সেটাকে আরো বেটার করার চেষ্টা করি। দেন আমি অন্যান্য জিনিস নিয়ে একেবারেই ভাবি না। তো আমি খুবই খুশি আমার জীবনে, যেটা তুমি বললে যে সব কিছু যেরকম আছে আমি সেটাকেই খুব যত্ন করে রাখতে চাই। আমার পরিবারের সাথেও আমি আমার 100% দিয়ে, আমার 100% এফর্ট দিয়ে, যেরকম আমি আমার কাজে যতটা এফর্ট দিই আমার পরিবারকেও প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদাভাবে, আমি একজন ওয়াইফ হিসেবে, আমি একজন বৌমা হিসেবে, একজন মেয়ে হিসেবে, একজন মা হিসেবে, কারোর দিদি বা বোন হিসেবে, যত মানে আমার 100% এফর্ট দিয়েই সেই সম্পর্কগুলো পালন করতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার 100% এফর্ট দিয়ে আমার কাজটাও করতে চাই। সো আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়েই খুশি। আমি আর সামনে কোনো মানে লক্ষ্য আলাদা স্থির করতে চাই না।